সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই সুস্থ আছো। আমরা অলরেডি শুরু করেছি আমাদের তৃতীয় অধ্যায়, চলতরিৎ অধ্যায়। তো চলতরিতের আজকের ক্লাসে আমরা যে টপিকসটা শিখব সেটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তারপরে আমরা শিখব হচ্ছে জুলের সূত্র। তারপরে আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা সাধারণত বিদ্যুৎ বিল হিসাব করে থাকি, সেই ফর্মুলা নিয়ে কিছু আলোচনা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি রোধের উষ্ণতা গুণাঙ্ক অংশ দিয়ে। আচ্ছা, তো তার আগে রোধের সাথে উষ্ণতার সাথে রোধের সম্পর্ক কি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা সাধারণত এর আগে রোধ অংশ পড়ার সময় অলরেডি বলে ফেলেছি যে সাধারণত যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে রোধ বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ কেন বৃদ্ধি পায়? আমরা জানি সাধারণত তড়িৎ প্রবাহিত হয় মুক্ত ইলেকট্রনের মাধ্যমে। যদি আমরা কোনো পরিবাহীকে যদি উত্তপ্ত করি, তাহলে ওই পরিবাহীর মধ্যে একটা আলাদা একটা শক্তির পরিমাণটা বেড়ে যায় এবং মুক্ত ইলেকট্রন সৃষ্টি হওয়ার পরিমাণও বৃদ্ধি পায়। ফলে অনেকগুলো মুক্ত ইলেকট্রন যখন একসাথে ছুটে চলতে চেষ্টা করে তখন সেখানে একটি সংঘর্ষের উৎপত্তি হয়। ঠিক আছে, আর এই সংঘর্ষের বহিঃপ্রকাশই আমরা পাই হচ্ছে তাপমাত্রা রূপে। ঠিক আছে, ইলেকট্রনের এই সংঘর্ষের বহিঃপ্রকাশই হচ্ছে কোনো পরিবাহী উত্তপ্ত হওয়া। ঠিক আছে, তাহলে আমরা এই কারণে সাধারণত তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর ক্ষেত্রে রোধের পরিমাণটা বেড়ে যায়। মানে ওই যে অনেকগুলো ইলেকট্রন যখন একসাথে যাওয়ার চেষ্টা করে তখন কি হবে, একটা জ্যামের সৃষ্টি হবে। ফলে ওই জিনিসটা কিন্তু অর্থাৎ বাধা পাওয়ার ধর্মকেই তো আমরা সাধারণত বলছি হচ্ছে রোধ। আর এই যে বাধা পাচ্ছে ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ হচ্ছে একই জায়গায়, যার ফলে যেটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ এই সংঘর্ষটা যে শক্তি আকারে বহিঃপ্রকাশ করছে সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। ঠিক আছে, তার মানে তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা বুঝতে পারছি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। আচ্ছা, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রোধ তাপমাত্রার সমানুপাতিক নয়। মানে ব্যাপারটা হচ্ছে সমানুপাতে বৃদ্ধি পায় না। রোধ এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতে বৃদ্ধি পায় না। ঠিক আছে, আচ্ছা, উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রার সাথে উষ্ণতা গুণাঙ্ক, এখানে আমাদের যে উষ্ণতা গুণাঙ্ক মানে এই যে এত রোধ নিয়ে তাপমাত্রা নিয়ে কথা বললাম, তাহলে সেই রোধ এবং তাপমাত্রার সাথে উষ্ণতা গুণাঙ্কের সম্পর্কটা কি? এই রোধ এবং তাপমাত্রার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটাই স্থাপন করে হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, বা আমরা বলতে পারি রোধের উষ্ণতা গুণাঙ্কের সাহায্যে আমরা কোনো পরিবাহের রোধ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা প্রকাশ করতে পারি। তো সেই সম্পর্কটা কিরকম? ধরো 0 ডিগ্রি সেলসিয়াস ও θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ যদি R0 ও Rθ হয়, তবে উষ্ণতা গুণাঙ্ককে সাধারণত আমরা আলফা দ্বারা প্রকাশ করি। উষ্ণতা গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে উষ্ণতা গুণাঙ্ক আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি Rθ মাইনাস R0, তারপরে হচ্ছে R0 ইনটু θ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে আমরা লিখতে পারি Rθ মাইনাস R0 প্লাস আলফা R0 θ, বা এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি R0 প্লাস আলফা R0 θ, সো এটাকে আমরা লিখতে পারবো Rθ ইকুয়াল টু R0 কমন নিয়ে নাও 1 প্লাস আলফা θ, এইভাবে। সো এইটাও মাথায় রাখো, যে দুটো আমি বক্স করছি, বক্স করা ফর্মুলা দুটো ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন এই উষ্ণতা গুণাঙ্কের এককটা কি? এর একক হচ্ছে, এর একক আমরা লিখতে পারি হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন আকারে।
পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন এই আকারে রোদের উষ্ণতা গুণাঙ্কের এককটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আবার দেখো রোদের উষ্ণতা গুণাঙ্ককে আমরা সাধারণত আলফা দ্বারা প্রকাশ করি। আলফা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর থিটা ইনটু টি, এবং এটাকে আমরা একটু ভাঙানোর পরে যে বিষয়টাতে পাই সেটা হচ্ছে আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা। ঠিক আছে, আচ্ছা রোদের উষ্ণতা গুণাঙ্কের একক আমরা পেয়ে যাচ্ছি পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। ওকে, আচ্ছা তাহলে এখন এই সূত্র ইউজ করে একটা ম্যাথ আমরা না হয় একটু করে আসি। আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখান থেকে আমরা লিখতে পারি তাহলে প্রবলেম। এই প্রবলেমটা কি? তামার আচ্ছা প্রবলেম হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? ঠিক আছে, আচ্ছা আমাদের দেওয়া আছে কি টাংস্টেন তারের, এটা দেওয়া আছে টাংস্টেন তারের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে 5.1 into 10 to the power minus 3 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে দেখো কি দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ হচ্ছে 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? যেখানে আমাদের দেওয়া আছে টাংস্টেন তারের উষ্ণতা গুণাঙ্ক 5.1 into 10 to the power minus 3 মানে পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এটার সলিউশন আমরা করব। অঙ্কটা আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমরা এটার সলিউশন করব। সলিউশন, তাহলে প্রথমে আমাদের কি কি দেওয়া আছে? প্রথমে আমাদের এখানে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, তাহলে আর 25 ইকুয়াল টু 65 ওহম। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আর 200 এতে রোধের মাত্রা কত? যেখানে আলফা ইকুয়াল টু দেওয়া আছে 5.1 into 10 to the power minus 3 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আমরা একটু আগে একটা ফর্মুলা পেয়েছি, আর থিটা ইকুয়াল টু আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা। আমরা মেইনলি আসলে এই সমীকরণটা ব্যবহার করেই এই ম্যাথের সমাধানটা করব। আচ্ছা তাহলে এই ম্যাথের সমাধানটা বিভিন্নভাবে করা যায়। আমি দুটো ইকুয়েশন আকারে নিয়ে দুটাকে ভাগ করলে আমি সহজে এটা পেয়ে যাব। ঠিক আছে, আমি আগে আমার মতো করছি, তারপরে আরো কি কি উপায় আছে সেটা আমি বলে দেব। আচ্ছা তাহলে দেখো 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা প্রথম সমীকরণটা কি পেতে পারি? আর 25 এর জন্য আমরা কি পেতে পারি? আর নট, আমরা আর নট এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ কত জানি না, সো ওটা আর নটই থাকলো। 1 প্লাস আলফা এর মানটা পরে বসাবো, তো এখানে থিটা এর মান কত? 25 ইনটু আলফা। দেখো এটা ইকুয়েশন 1। আবার 200 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা কি লিখতে পারি? আর 200 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা লিখতে পারি আর 0
এখানে অবশ্য আরেকটা লাইন আমরা করতে পারি, যেহেতু 65 দেওয়া আছে তাহলে এটা বসায় দাও 1 প্লাস 25 আলফা, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তারপরে আমরা একটা কি পাই, আর 200 ইকুয়াল টু আর নট 1 প্লাস থিটা এর মান জানি, আলফা এর মানটা পরে বসাবো। একটা উপাদানের জন্য উষ্ণতা গুণাঙ্ক একটাই, সো টাংস্টেনের জন্য আমরা দুই ক্ষেত্রেই একটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এটা 2। যদি তুমি 2 ভাগ 1 করো, 2 ভাগ 1 যদি তুমি করো তাহলে তুমি কি পাবে, তুমি পাবে হচ্ছে আর 200 ডিভাইড বাই 65 ইকুয়াল টু, এখানে আর কাটা চলে যাবে, থাকবে কত 1 প্লাস 25 আলফা ডিভাইড বাই 1 প্লাস 200 আলফা 1 প্লাস 25 আলফা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি মান বসিয়ে দাও 1 প্লাস 200 ইন্টু 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর 1 প্লাস 25 ইন্টু 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব আর 200 ডিভাইডেড বাই 65 ইকুয়াল টু 1.79। এই অংশটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা 5, এই অংশটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.7916। সো এখান থেকে 65 অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করলেই আমরা আর 200 এর মান পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 116.45। সো টাংস্টেন তারের রোধ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 116.45 ওহম, ঠিক আছে। তো এইভাবে সাধারণত আমরা করতে পারি। তোমরাও উষ্ণতা গুণাঙ্কের এই টপিকসের ম্যাথগুলো পড়ে ফেলবে বাসায়। আচ্ছা, বলতে পারো স্যার বলছিলেন আরেকভাবে কিভাবে হতে পারে, একটু আইডিয়া করো। যেহেতু 25 এর জন্য তোমাদের রোধ দেওয়া আছে, আলফা এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? আগে চিন্তা করো 25 নিয়ে, 25 এখানে 65 এর মানটা দেওয়া আছে, আলফা এর মানও দেওয়া আছে, তাহলে এখান থেকে কি বের করতে পারতাম? আর নট এর মান বের করতে পারতাম। সে আর নট এর মান আবার পরের ইকুয়েশনে বসাই দিয়েই আমি আর 200 এর মানটা বের করতে পারতাম, অর্থাৎ মান বের করে করা। সেক্ষেত্রে স্টেপ 2টা হতো, ঝামেলা বেশি। তার থেকে আমি একবার যেটা করলাম, ইকুয়েশন বানালাম, ইকুয়েশন দুটো ভাগ করে দিলাম, আর নট এর ঝামেলা আগেই বাদ হয়ে গেল, ক্যালকুলেশন করে সরাসরি আনসার পেয়ে গেল। সো এই দুইভাবেই করা যায়। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, ঠিক আছে। আগে আমরা তাপীয় ক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করব। জুলের তাপীয় ক্রিয়া, ঠিক আছে, কিভাবে তাপ উৎপন্ন হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা আগে একটু আলোচনা করব। আচ্ছা, তো ধরো কোনো পরিবাহী এ প্রান্ত, বি প্রান্ত, এটা VA, এটা হচ্ছে VB, VA গ্রেটার দেন VB, তাহলে এর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে t সময়ে। চার্জের প্রবাহ মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে যদি কোনো পরিবাহীর মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য VA এবং VB হয়, এবং VA গ্রেটার দেন VB হওয়ার কারণে যদি VA প্রান্ত থেকে B প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয়, আমরা জানি তড়িৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ। অর্থাৎ যদি t সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে আমরা লিখতে পারি Q ইকুয়াল টু IT। ওকে, আচ্ছা, আবার দেখো আমরা বিভবের সূত্র লিখতে পারি V ইকুয়াল টু W বাই Q। তড়িৎ বিভবের সূত্র থেকে আমরা লিখতে পারি V ইকুয়াল টু W বাই Q। আচ্ছা, Q এর মানটা বসিয়ে দিয়ে আমরা যেটা পেতে পারি V ইকুয়াল টু IT। দেখো 1 নম্বর সমীকরণ হিসেবে লিখে দাও, ঠিক আছে। আবার দেখো এই সূত্রটাকে আমরা আবার কিভাবে সাজাতে পারি,
এই সূত্রটাকে আমরা আবার কিভাবে সাজাতে পারি একটু খেয়াল করো। আমরা জানি কি v ইকুয়াল টু আই আর, আমরা জানি v ইকুয়াল টু আই আর। সো আমরা যদি v ইকুয়াল টু আই আর এখানে বসাই দেই, আই আর ইনটু আই টি, সো এখান থেকে আমরা লিখতে পারি আই স্কয়ার আর টি। আচ্ছা, এটা হচ্ছে একটা কৃতকাজ, এটা হচ্ছে আরেকটা কৃতকাজের ফর্মুলা। তোমরা এগুলো একটু লিখে নাও, ভালো করে লিখে নাও, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, বিদ্যুৎ বিল নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগবে, সূত্রগুলোই। আচ্ছা, আবার দেখো, আবার যদি আমরা বসাই আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে এখান থেকে আমি পেতে পারি, এটা মুছে ফেলি, এখান থেকে আমরা পেতে পারি হচ্ছে আই এর মানটা যদি বসাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ আই এর মান বসালে ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার আর, ভি স্কোয়ার আর ইন্টু টি। ওকে, এটা আরেকটা ফর্মুলা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়ায় উৎপন্ন কৃতকাজের যে ফর্মুলাগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো এখন দেখো, এখন তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা কি শিখে এসেছি? তোমাদের তাপগতিবিদ্যা পড়ানো হয়েছে, তো তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা কি পড়ে এসেছি? এখান থেকেই ফলো করো, এখান থেকেই ফলো করো। তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা পড়ে এসেছি জুলের সূত্র, জুলের মতবাদে, প্রথম সূত্রে জুলের মতবাদে আমরা পড়েছি যে আমরা কোনো যন্ত্রে যে পরিমাণ তাপ দিব সেই পরিমাণ কাজ পাবো, বা যে পরিমাণ কাজ দিব সেই পরিমাণ তাপ পাবো। ঠিক আছে, অর্থাৎ তাপ এবং কাজ ছিল কি পরস্পরের সমতুল, অর্থাৎ আমরা লিখেছিলাম W ইকুয়াল টু জে এইচ, সুতরাং জে ইকুয়াল টু আমরা পেয়েছিলাম W বাই এইচ। সো এখানে যে একটা টার্ম, এই জে কে বলা হয়, জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এর পরের টপিকসে আমরা আসলে আলোচনা করব তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক টপিকসটা নিয়ে। তো ততক্ষণে তোমরা একটু আশা করি তুলে ফেলেছো, এগুলো লাগবে, এই ইকুয়েশনগুলোই আবার ফিরে ফিরে লাগবে। আগে আমরা দেখো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নিয়ে আলোচনা করব, মানে ডেফিনেশন নিয়ে আলোচনা করব। তোমরা আশা করছি এগুলো তুলে ফেলেছো, আমি মুছে দিচ্ছি। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কটা কাকে বলে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জিনিসটা কি? একক তাপ উৎপন্ন করতে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। ঠিক আছে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক J ইকুয়াল টু W বাই এইচ আমরা লিখতে পারি। এখানে দেখো কাজের একক হচ্ছে জুল আর তাপের একক হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তাপের একক কাজের একক এসআই একক জুল আর তাপের এসআই একক হচ্ছে ক্যালোরি। তাহলে এখন আসলে আমরা একটু শিখব জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক, জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক। তাহলে একটু খেয়াল করো, জুল ও ক্যালোরি
এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আমরা জানি 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, বা আমরা অন্যভাবে লিখতে পারি 4.2 জুল ইকুয়াল টু 1 ক্যালোরি। ওকে, আচ্ছা, সুতরাং সুতরাং 1 জুল ইকুয়াল টু 1/4.2 ক্যালোরি, বা আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি 0.24 ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আর এটা তো দেখতেই পাচ্ছ ক্যালোরি এককটা বড়, জুল এককটা ছোট, কারণ 4.2 জুলে হয় হচ্ছে 1 ক্যালোরি। তাহলে বুঝতে পারছো ক্যালোরি এককটা বড়, জুল এককটা ছোট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক দেখলাম। এখন আমরা আসলে চলে যাব আবার জুলের তাপীয় ক্রিয়ার ওই টপিকসেই। আমরা আলটিমেটলি কি পেয়েছি, জে ইকুয়াল টু, আমরা পেয়েছি জে ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ। ওকে, ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই স্কোয়ার আর টি, অনেকগুলোই লিখতে পারি, আই স্কোয়ার আর টি বাই এইচ নিলাম। আচ্ছা, এখন এটাকে লিখতে পারি, সরি, জে ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ, সুতরাং এইচ ইকুয়াল টু ডব্লিউ বাই জে। ওকে, আচ্ছা, তাহলে দেখো লিখতে পারি হচ্ছে আমরা ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই স্কোয়ার আর টি বাই হচ্ছে জুল। আচ্ছা, আমরা যদি এটা জুল এককে নেই, বা আমরা যদি জুল এককে লিখি, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 1, জে এর মান 1। আমি লিখে দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারবো আই স্কোয়ার আর টি ইকুয়াল টু 1। জুল এককে জে ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারছি আলটিমেটলি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, বা অন্যান্য সম্পর্কগুলো আসলে এর সাথে আমরা এখন লিখে দিতে পারি ভি স্কোয়ার আর ইন্টু টি, বা ভি আই টি, বা এর সাথে আমরা একটা জিনিস লিখতে পারি ইটি। এইগুলো সবই হচ্ছে জুল এককে। তোমরা একটু নোট করে ফেলো, এটা হচ্ছে জুল এককে, জুল একক। তাহলে আমরা আবার কি পেলাম, সম্পর্কগুলো একটু ভালো করে খেয়াল করো। জে ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ, বা এইচ ইকুয়াল আমরা লিখতে পারি ডব্লিউ বাই জে। এখানে জে মানে জুল না, তাপের যান্ত্রিক তুলনা যে কনস্ট্যান্টটা সেটা। ঠিক আছে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এর আগে আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, ডব্লিউ মানটা বসিয়ে দিলাম। আর এখন এই যে লিখেছি, যদি আমি এই জিনিসটা পুরো বিষয়টাকে যদি জুল এককে চাই, তাহলে জে এর মান হচ্ছে 1 জুল। ঠিক আছে, জুল এককে চাইলে জে এর মান হচ্ছে 1 জুল। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন তাহলে এটার মান 1 বসিয়ে দিলে আমরা কি পেয়েছি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। জে এর মান তো 1 হয়ে গেল, তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এবং এই জিনিসটাকেও তোমরা আগের ইকুয়েশনের ডব্লিউ এর অন্যান্য ইকুয়েশনগুলো বসিয়ে আমরা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ইকুয়াল টু ভি আই টি ইকুয়াল টু পিটি, এই ইকুয়েশনটা পেয়ে যাই। এখানে এইচটা হচ্ছে জুল একক। আমি আবার বলছি, এখানে এইচ হচ্ছে জুল একক। ঠিক আছে, আচ্ছা, এখন বলতে পারো আর কি আছে, আর ক্যালোরি এককে আমরা যদি জে এর মানটা ক্যালোরি এককে নেই, ক্যালোরি এককে আমি এখানে লিখে দিচ্ছি, ক্যালোরি এককে জে ইকুয়াল টু 1 বাই, মানে জে ইকুয়াল টু 4.2 জুল। ঠিক আছে, তাহলে জে ইকুয়াল টু যদি 4 বসাই, আচ্ছা এটা আমি মুছে ফেলি, না হয় এটা আমি এইটা মুছে ফেলি হবে, হ্যাঁ, তাহলে একটু জায়গা পাওয়া যাবে, আমরা একটু ভালো মতো লিখতে পারবো। তাহলে একটু খেয়াল করো, এইচ ইকুয়াল টু যদি আমরা ক্যালোরি একক বসাই, তাহলে আই স্কোয়ার আর টি, জে এর মান বসাবো কত, 4.2। ঠিক আছে, এটা আসলে ওই জুল পার ক্যালোরি, এটা জুল পার ক্যালোরি আসলে।
হ্যাঁ, তাহলে 4.2 জের মান, যে মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাহলে ক্যালোরি এককে নিতে চাইলে জের মান হবে 4.2 জুল পার ক্যালোরি। ওকে, তাহলে দেখো এখান থেকে আসলে এটা যদি আমরা ক্যালকুলেট করি পেয়ে যাবো 0.24 আই স্কয়ার আরটি। তাহলে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কয়ার আরটি। এর সাথে সাথে আমরা কি লিখতে পারি 0.24 ভিআইটি বা 0.24 ভি স্কয়ার বাই আর ইন্টু টি, বা লিখতে পারি 0.24 ভিটি। তাহলে এই সবই আসলে কোন এককে, এই পুরোটাই আসলে আমরা পেয়ে যাব ক্যালোরি। ক্যালোরি, ঠিক আছে। আগেরটা হচ্ছে জুল এককে, পরেরটা হচ্ছে ক্যালোরি এককে। তবে সাধারণত আমরা জানি তাপের এসে একক জুল, সো আমরা জুল অংশটা নিয়েই বেশি আলোচনা করব। তো এই পর্যন্ত যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা ছিল জুলের তাপীয় ক্রিয়া। এখন আমরা চলে যাব জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। ঠিক আছে, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তাহলে দেখো জুল থেকে আলটিমেটলি আমরা কি পেয়েছি, আই স্কয়ার আর টি জুল এককে। আশা করি মনে আছে। তো এইটাই বিষয়, অর্থাৎ উৎপন্ন তাপটা কার উপর নির্ভর করছে, উৎপন্ন তাপটা নির্ভর করছে তড়িৎ প্রবাহর মাত্রার উপরে, রোধের উপরে, তড়িৎ প্রবাহ কালের উপরে। ঠিক আছে, তো এর উপর ভিত্তি করে আমরা আসলে তিনটি সূত্র পাবো। প্রথম সূত্র বা প্রবাহ মাত্রার সূত্র। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রার সূত্রটা কি, তড়িৎ প্রবাহ মাত্রার সূত্রটা কি, তড়িৎ প্রবাহ মাত্রার সূত্রটি হচ্ছে যদি কোনো তড়িৎ পরিবাহীর রোধ আর এবং তড়িৎ প্রবাহকাল টি, যদি কোনো তড়িৎ পরিবাহীর রোধ আর এবং তড়িৎ প্রবাহকাল টি যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি H is proportional to I square। অর্থাৎ আমরা যদি এক গুণ তাপ দিই কোনো পরিবাহীতে, আমরা যদি দ্বিগুণ আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করি তাহলে উৎপন্ন তাপ হয়ে যাবে 4 গুণ। যদি তড়িৎ প্রবাহ মাত্রা 3 গুণ করি তাহলে উৎপন্ন তাপ হয়ে যাবে 9 গুণ। ঠিক আছে, আর যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা কমিয়ে অর্ধেক করি তাহলে তাপ হ্রাস পেয়ে 1/4 হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। দ্বিতীয় সূত্র বা রোধের সূত্র। ঠিক আছে, তো রোধের সূত্রে কি বলেছে, রোধের সূত্রে বলা হয়েছে যদি তড়িৎ প্রবাহ মাত্রা I এবং তড়িৎ প্রবাহকাল T যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহীতে উদ্ভূত তাপ বা উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি H is proportional to R। অর্থাৎ কোন পরিবাহীর রোধ যদি আমরা 1 গুণ করি উৎপন্ন তাপও 1 গুণ হবে, যদি পরিবাহীর রোধ আমরা দ্বিগুণ করি উৎপন্ন তাপও দ্বিগুণ হবে, এবং যদি আমরা 3 গুণ করি তাহলে উৎপন্ন তাপও 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসো তৃতীয় সূত্র বা প্রবাহকালের সূত্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রবাহকালের সূত্রটা কি জিনিস, প্রবাহকালের সূত্র হচ্ছে ওই যে বাকি দুটো স্থির থাকবে। ঠিক আছে, যদি তড়িৎ প্রবাহ মাত্রা I এবং তড়িৎ প্রবাহের রোধ যদি পরিবাহীর রোধ যদি R স্থির থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ H উৎপন্ন তাপ হচ্ছে ওই তড়িৎ প্রবাহকালে সমানুপাতিক হবে। অর্থাৎ
তৃতীয় সূত্র যে আমরা পেয়ে যাই H is proportional to T। ঠিক আছে, অর্থাৎ আমরা তড়িৎ প্রবাহ যদি এক গুণ বাড়াই, দ্বিগুণ বাড়াই, তাহলে প্রবাহ কাল যদি দ্বিগুণ বাড়াই তাহলে উৎপন্ন তাপও দ্বিগুণ হবে। তড়িৎ প্রবাহ কাল যদি আমরা 3 গুণ বাড়াই উৎপন্ন তাপও 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তড়িৎ প্রবাহ কাল যদি আমরা অর্ধেক করি তাহলে উৎপন্ন তাপও অর্ধেক হয়ে যাবে, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো জুলের তাপীয় ক্রিয়ার সূত্র আমরা শেষ করলাম। আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিকসে যাব, সেই টপিকসের নাম আমি দিয়েছি আসলে বিদ্যুৎ বিল নির্ণয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বিদ্যুৎ বিল নির্ণয় করার আগে যে দুটো টপিকস আলোচনা করব আমরা, সেটা হচ্ছে তাপীয় বিদ্যুৎ শক্তি আর একটা হচ্ছে ক্ষমতা। এই দুটো টপিকস নিয়ে বিদ্যুৎ শক্তি জিনিসটা কি? বিদ্যুৎ শক্তি কোনো তাপ উৎসের কাজ করার সামর্থ্যকে, আমরা জানি কোনো তাপ উৎসের কাজ করার সামর্থ্যকে বলা হয় বিদ্যুৎ শক্তি। কোনো তাপ উৎসের কাজ করার সামর্থ্যকে বলা হয় বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিটা কি? কোনো তাপ উৎসের কাজ করার সামর্থ্যকে বলা হয় বিদ্যুৎ শক্তি। আচ্ছা তাহলে বিদ্যুৎ শক্তি আমরা কি পাবো? বিদ্যুৎ শক্তি হিসেবে আমরা পেয়ে যাব হচ্ছে W ইকুয়াল টু VQ। আচ্ছা আমরা এর আগে দেখেছি V ইকুয়াল টু IT। আলটিমেটলি এই সমীকরণটা আমাদের চেনা, সেই W এর এই সবগুলো সমীকরণই আমাদের লাগবে আসলে। V ইকুয়াল টু IT, তারপরে আমরা এখান থেকে আসলে পেয়ে যাব, এখান থেকে কি কি পেলাম, I স্কয়ার RT ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে যাব V স্কয়ার R ইনটু T এটসেট্রা এটসেট্রা। সো এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তি। আর একটা হচ্ছে ক্ষমতা, এর একক হচ্ছে জুল। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে কি ক্ষমতা। ক্ষমতা কি? কোন তড়িৎ যন্ত্রের কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। কোন তড়িৎ যন্ত্রের কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। ক্ষমতাকে সাধারণত P দ্বারা প্রকাশ করা হয়। P ইকুয়াল টু আমরা লিখতে পারি W কাজ করার হার, W বাই T। ঠিক আছে, বা সুতরাং আমরা লিখতে পারি W ইকুয়াল টু PT। আচ্ছা তো খেয়াল করো W ইকুয়াল টু P, তাহলে দেখতেই পাচ্ছ, তাহলে W এর ইকুয়েশনগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে আরো ইকুয়েশনগুলো আমরা লিখতে পারি VQ বাই T, বা এটাকে আমরা লিখতে পারি VIT বাই T, মানে VI TT কাটা। সো আমরা এখান থেকে আসলে লিখতে পারি VI, তারপরে আমরা এখান থেকে লিখতে পারি I স্কয়ার আর T কাটা সব ক্ষেত্রে, আবার আমরা লিখতে পারি আসলে এখানে V স্কয়ার বাই R। এর এককটা কি? এর এককটা হচ্ছে ওয়াট, ক্ষমতার একক ওয়াট। ঠিক আছে, আচ্ছা তো ক্ষমতার এই ক্ষেত্রে, বিদ্যুৎ বিলের এই ক্ষেত্রে আশা করি এটা লিখে নিয়েছো, আমরা একটু মুছে ফেলি। তাহলে W এর ব্যাপারগুলো পেয়ে গেছো, ক্ষমতার ব্যাপারটা পেয়ে গেছো। সো আমরা এখন সাধারণত আমরা এই বিদ্যুৎ বিলের ক্ষেত্রে একটা ইউনিট ইউজ করি, তার নাম হচ্ছে কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা, এই কিলোওয়াট ঘন্টা কাকে বলে? কোনো বৈদ্যুতিক যন্ত্র, অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে যে বিদ্যুৎ শক্তি ব্যয় করে, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে যে বৈদ্যুতিক শক্তি ব্যয় করে তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা, বা এটাকে আমরা লিখি 1 কিলোওয়াট আওয়ার বা 1 কিলো
কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। কিলোওয়াটকে আমরা যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টাকে আমরা যদি ভাঙাই তাহলে লিখতে পারি 3600 সেকেন্ড। তাহলে দেখো আমরা কি লিখতে পারি 1000 ইন্টু ওয়াটকে আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড ইন্টু 3600 এত সেকেন্ড। সো সেকেন্ড সেকেন্ড কাটা, এটা যদি আমরা গুণ করি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আবার দেখো 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ওকে, আচ্ছা এখন আসলে বিদ্যুৎ বিল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা আসলে ইউজ করব। আচ্ছা তার আগে একটু বলে নেই, এই কিলোওয়াট ঘন্টা এই ইউনিটটাকেই আসলে আমরা সাধারণত বাসা বাড়িতে আমরা যখন বিদ্যুৎ বিল রেডি করা হয়, বিদ্যুৎ বিল যদি আমরা দেখে থাকি তাহলে আমরা কি হিসেবে দেখি, ইউনিট হিসেবে দেখি, কত ইউনিট আমরা খরচ করলাম। সো ওই 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। আর এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় বলে এই কিলোওয়াট আওয়ার ইউনিটটাকে বিদ্যুতের বাণিজ্যিক হিসেবে ব্যবহার করা, বাণিজ্যিক একক হিসেবে ব্যবহার করা হয় বলে এর আরেকটা নাম হচ্ছে বিওটি, বা এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 ইউনিট ইকুয়াল টু 1 বিওটি, ঠিক আছে। আশা করছি এই বিষয়টা মাথায় থাকবে। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 ইউনিট ইকুয়াল টু 1 বিওটি। ওকে, আচ্ছা আচ্ছা বয়েস, তো আসলে বিদ্যুৎ বিল নির্ণয়ের ক্ষেত্রে আমরা আসলে সূত্রগুলো মানে একটু এলোমেলো ভাবে হয়ে গেল। এখন বিদ্যুৎ বিল নির্ণয়ের ক্ষেত্রে কি সূত্র আমরা আসলে ব্যবহার করব সেই সূত্রগুলো আমরা আবার একটু ঝটপট লিখে ফেলি। তাহলে আসলে আমরা ওই কৃত কাজ দ্বারাই কিন্তু আসলে বিদ্যুৎ বিলটা নির্ণয় করি। আগে আমরা কৃত কাজ দ্বারা হচ্ছে ইয়েটা আনবো হচ্ছে কৃত কাজ দ্বারা আমরা বিদ্যুতের কি পরিমাণ ইউনিট ব্যয় হলো সেটা নিয়ে আসবো, আর প্রতিটা ইউনিটের মূল্য ধরে আমরা সেই বিদ্যুৎ বিলটা নির্ণয় করে ফেলবো। তো দেখো আমরা কি পেয়েছিলাম, WP = W/T, এটাকে লিখতে পারি ওয়াট আওয়ার ইকুয়াল টু W PT ওয়াট আওয়ার। যদি টাইমটাকে ঘন্টায় নিই তাহলে আওয়ার, হ্যাঁ সরি এইটা ওয়াট আওয়ার, হ্যাঁ ওয়াট ইনটু আওয়ার, এই যে ওয়াট আওয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দেই তাহলে আমরা এটা পেয়ে যাই কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো এটা তো P দিয়ে দেখালাম। সো P এরও তো আরো অনেকগুলো ফর্ম পেয়েছি। সো সবগুলো ফর্ম যদি আমরা ইউজ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে VIT, P = VI পেয়েছিলাম। সো VIT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। আরো কি কি পেতে পারি, আমরা লিখতে পারি W I স্কয়ার RT বাই 1000 কিলোওয়াট আওয়ার, বা আমরা লিখতে পারি W V স্কয়ার T ডিভাইডেড বাই V স্কয়ার DT ডিভাইডেড বাই 1000 ইনটু R কিলোওয়াট আওয়ার। আমরা আসলে বিদ্যুৎ বিলের ইউনিট নির্ণয়ের ক্ষেত্রে এগুলো হচ্ছে ইউনিট নির্ণয়ের ফর্মুলা। ইউনিট নির্ণয়ের জন্য আমাদের উদ্দীপকে যে টার্মগুলো দেওয়া আছে সেই টার্মগুলো অনুযায়ী যে সূত্রগুলো, যে কোনো সূত্রটাই আমরা ইউজ করতে পারি আমাদের টার্ম অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমরা W এর মানটা বা ব্যয়িত শক্তি পেয়ে গেলাম। এখন এই ব্যয়িত শক্তিকে আমরা কি করব, ব্যয়িত শক্তিকে সুতরাং ব্যয়িত বিদ্যুৎ বিল কত হবে, ব্যয়িত বিদ্যুৎ বিল ইকুয়াল টু ব্যয়িত শক্তি ইনটু টাকা পার ইউনিট, ঠিক আছে। এত
টাকায় এই বিদ্যুৎ বিলটা পেয়ে যাবে। ঠিক আছে বয়েজ? আচ্ছা, তো এইভাবেই সাধারণত আমরা বিদ্যুৎ বিল নির্ণয় করে থাকি। সো বিদ্যুৎ বিল নির্ণয়ের একটা প্রবলেম দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সমস্যা নেই, আমরা দেখাবো। এই ক্লাসে আমরা তো দেখাতে পারছি না, আমরা এর পরের ক্লাসে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এর পরের ক্লাসে আসলে আমাদের বিদ্যুৎ বিলের বিষয়টা নিয়ে আরো একটু আলোচনা হতে পারে, ম্যাথ হতে পারে বা নাও হতে পারে, না হলে আমরা ম্যাথ ক্লাসে এটা করে দেব। মেইনলি যেটা আলোচনা হবে তড়িৎচালক বল, ভোল্টেজ, এই বিষয়গুলো নিয়ে, বিভব, কারেন্ট, তারপরে হচ্ছে বিভব বিভাজক রুল, তারপরে হচ্ছে কারেন্ট তড়িৎ বিভাজক রুল, এই বিষয়গুলো। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে ধারকের কোষের সমবায় নিয়ে। তারপরে আমরা আলোচনা করব আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিকস কারশফের সূত্র নিয়ে। তারপরে সেই কারশফের সূত্র থেকে আমরা পেয়ে যাব হুইটস্টোন ব্রিজ রুল, এবং সর্বশেষে আমরা আলোচনা করব হচ্ছে শান্ট বিষয়। তো এই সকল টপিকসগুলো তোমরা একটু যদি বাসায় একটু দেখে রাখো, একটু ভালো করে দেখে রাখো, তাহলে তোমাদের অনলাইন ক্লাসগুলো ফলপ্রসূ হবে। ঠিক আছে? তো সকলে তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।